তো বন্ধুরা, আজকে আমি এপিসোড 4 এবং 5 এক্সপ্লেন করব। আর তোমরা যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এরপর কিমজুন সেখানে ঘানুকে দেখে একটু ভয় পেয়ে যায়, তাই সে পালাতে পালাতে মিয়লকে ফোন করে বলে ঘানুর মাকে ঘর থেকে তুলে নিতে। এদিকে সবাই তাদের দুজনের উপরে হামলা করে, এতে তারা দুজনেই অনেক আহত হচ্ছিল। কিন্তু ঘানু তার পাঞ্চ পাওয়ারে এক এক করে সবাইকে দমিয়ে দিচ্ছিল। যাকে একবার মারছিল তার উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। অন্যদিকে উজিনো তার ফাইটিং স্কিল দিয়ে সবাইকে মেরে দমিয়ে দিচ্ছিল। আর যারা একদমই কোনো ভিএফএক্স ছাড়া ফাইটিং দেখতে পছন্দ করো তারা এই ফাইটিং সিনগুলো দেখে আলাদাই ফিল পাবে, কারণ এখানে জিরো ভিএফএক্স ইউজে ন্যাচারাল ফাইট দেখানো হয়েছে। তো যাই হোক, এভাবে অনেকক্ষণ ফাইট চলার পর তারা দুইজনে অনেক নরম হয়ে যায়, কারণ তারা এত গুন্ডাদের সাথে পেরে উঠছিল না। কিন্তু তখনই সেখানে তাদের সাহায্যের জন্য হানজু আসে। সে শক দিয়ে এক এক করে সবাইকে অজ্ঞান করে দেয় এবং সে একটি লোহার স্টিক দিয়ে গুন্ডাদের অবস্থা খারাপ করে দেয়। হানজু আসায় ঘানু আর উজিনের উপর থেকে গুন্ডাদের চাপ একটু কমে যায়। এই সুযোগে তারা আবারও ফাইট শুরু করে দেয়। আর এভাবে করতে করতে তারা তিনজনে মিলে সবারই অবস্থা খারাপ করে দেয়। এরপর তারা এখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে মিয়ল ঘানুর মাকে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে আসছিল। কিন্তু তখনই সেই জায়গায় এসে হাজির হয় মিস্টার চইয়ের লোক ইয়াংজুন। তারও ফাইটিং স্কিল বেশ দারুণ ছিল, সে ভালো ছুরি চালাতে পারত। সে এক মুহূর্তেই সেখানে দুজনকে চাকু দিয়ে আহত করে ফেলে। তবে মিয়ল ঘানুর মাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তবে ইয়াংজুনকে পেছনে আসতে দেখে মিয়ল ঘানুর মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় আর দৌড়ে অনেকটা দূরে চলে যায়। এই দেখে ইয়াংজুন এক দৌড়ে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে তার পায়ে আঘাত করে। এরপর আমরা অন্য একজন নতুন ব্যক্তিকে দেখতে পাই, যাকে মিস্টার চই ঘানু আর উজিনকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। এই লোকটার নাম হলো ডুইয়ং। ইনিও চাকু চালাতে পারদর্শী ছিলেন। তবে এখানে এসে গুন্ডাদের অবস্থা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এতজনকে তারা তিনজনেই মেরে অবস্থা খারাপ করে ফেলেছে। কিন্তু যাওয়ার সময় একটা গুন্ডা ডুইয়ংকে দেখে ফেলে, তবে সে চোখের পলকে তাকে মেরে শুইয়ে দেয়। অন্যদিকে আমরা তাদের তিনজনকে দেখি ফাইট করার ফলে তাদের শরীরে অনেক আঘাত লেগেছে। তখনই ঘানুর কাছে তার মায়ের কল আসে। দেখা যায় তার মা এখন মিস্টার চইয়ের ঘরে আছে। তখন মিস্টার চই তাদেরকে বাড়ি আসতে বলে। এরপর বাড়ি আসতেই তিনি হানজুকে বলেন, তোমাকে আমি বারণ করেছিলাম কিছু না করতে, এখন আর এই বিষয়ে কোনো মাথা ঘামাবে না, যা করার আমরা বড়রা করব। তবে ঘানু মিস্টার চইয়ের সঙ্গে থাকার কথা বলে, কিন্তু মিস্টার চই তাকে এসবের ভিতরে জড়াতে বারণ করে। মিস্টার চই তখন হানজুকে এই ব্যাপারে অনেক বকা দেয় এবং এই বিষয় থেকে দূরে থাকতে বলে। এরপর ইয়াংজুন বলে, আমি এক এক করে মিয়ঙ্গেলের সব সঙ্গীদের খতম করে দেবো, আমাদের আগেই সেটা করে ফেলা উচিত ছিল, কিন্তু আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম। তখন মিস্টার চই মিস্টার ওকে মিয়ঙ্গেলের সব সঙ্গীদের তথ্য বের করতে বলে। এরপর আমরা মিস্টার চইকে তার সিক্রেট লকার খুলতে দেখি, যেখানে সোনার টাকায় ভর্তি ছিল। মানে এটাই হলো সেই সিক্রেট লকার যার কথা মিয়ঙ্গেল ইনবমকে বলছিল। এরপর আমরা মিয়ঙ্গেলকে দেখি, সে একটি হসপিটালের সাথে গোপনে হাত করে রেখেছে, কারণ যখন তার লোকেরা আহত হয় তখন চিকিৎসার জন্য এখানে যেন আসতে পারে। আর এই সব কিছুই সে মিস্টার চইয়ের থেকে শিখেছিল। আর এখানে আমরা সেই গুন্ডাগুলোকে দেখি যাদের তারা তিনজনে মিলেই ধোলাই করেছিল। যাই হোক, মিয়ঙ্গেল আজ হসপিটালে এসেছে কারণ গতকাল মিয়ল ও তার সঙ্গীদের কে মেরেছিল তা জানার জন্য। তখন মিয়ল বলে, যে আমার গতকাল পা কেটে দিয়েছিল সে ছুরি চালাতে দক্ষ ছিল। এই শুনে মিয়ঙ্গেল তখন টেনশনে চলে আসে এবং তার সঙ্গীদের কথা বলার জন্য একসাথে আসতে বলে। অন্যদিকে আমরা ইয়াংজুনকে দেখি, তিনি মিয়ঙ্গেলের বিষয়ে কথা বলার জন্য ডুইয়ংয়ের সাথে দেখা করতে এসেছে। তখন ডুইয়ং বলে মিয়ঙ্গেল আজকাল আয়েল গ্রুপে টাকা ইনভেস্ট করছে। তবে তারা এটাই বুঝতে পারছিল না যে আয়েল গ্রুপের মতো এত সমৃদ্ধশালী লোকেরা তার থেকে কেন টাকা নেবে। তখন ইয়াংজুন বলে, তুমি এটার খবর নিয়ে দেখো, মিয়ঙ্গেল হয়তো অবশ্যই আয়েল গ্রুপকে আতঙ্কে রেখেছে। তখন ইয়াংজুন বলে, সেই মিয়ঙ্গেল আমাদের বন্ধুদেরকে মেরে ফেলেছিল, তাই এইবার তাকে আর ছাড়বো না। এরপর আমরা আবারও মিয়ঙ্গেলকে দেখি, সে তার সঙ্গীদের মিস্টার চইয়ের সম্পর্কে বলছিল। সে বলে অনেক বছর আগে মিস্টার চইয়ের হয়ে 5 জন চাকুবাজ কাজ করত। তখন তার থেকে বড় বড় কোম্পানিরা লোন নিত, তবে অনেক সময় কিছু কোম্পানির গ্যাং থাকতো, তারা টাকা নিয়ে দিতে চাইতো না। তখন মিস্টার চইয়ের সেই 5 চাকুবাজ মিলে সেই বড় বড় গ্যাংগুলোকে রাতারাতি খতম করে দিত। বড় বড় গ্যাংস্টাররাও এই চাকুবাজদের দেখে ভয়ে কাঁপত। তবে আমি ইনবমের সাহায্যে তাদের 3 জনকে মারতে পেরেছিলাম, কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের মধ্যে 2 জন পালিয়ে গিয়েছিল। সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে ডুইয়ং। সে এমনভাবে বড় বড় গ্যাংস্টারদের মেরে ফেলে যা দেখে সবাই ভয়ে কাঁপত। আর অন্যজন হলো ইয়াংজুন। সে একবার একাই একটি গ্যাংয়ের 20 জনের পা কেটে প্যারালাইজ করে দিয়েছিল। সে 2 হাত দিয়েই খুব নিখুঁতভাবে চাকু চালাতে পারত। সে 1 মিনিটের মধ্যে প্রায় 100 বারেরও বেশি ছুরি মারতে পারে। এরপর কিমজুন বলে, আমি মিস্টার চইয়ের অফিসের ব্যাপারে জানি। তখন মিয়ঙ্গেল বলে, তাহলে সেখানে মিনিমাম 5000 কোটি টাকা তো থাকবেই। এই কথা শুনে কিমজুন বলে, তাহলে আমরা সেই টাকাগুলো এনে মিনবমকে বাকি টাকাটা দিয়ে দিতে পারবো। তাই মিয়ঙ্গেল জাংদর ইনবমকে সেই অফিস থেকে টাকাগুলো
নিয়ে আসতে বলে। অন্যদিকে ডুইয়ং এক লোকের থেকে আইল গ্রুপের ছেলে অর্থাৎ মিন বমকে গ্যারেজের মধ্যে মারার খবরটি পায়। মিয়ঙ্গিল সেই মিন বমের উলঙ্গ ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করছে। এরপর এরা চারজন মিয়ঙ্গিলকে খতম করার পরিকল্পনা করছিল। এখানে কিমজুনকে নিয়ে তারা জানতে পারে এর উপরে আগে থেকেই 5টি ফ্রডিংয়ের কেস চলছে। ব্যাংকের নকল ক্রেডিট কার্ড থেকে শুরু করে সব ধরনের ফ্রডিং কাজ সে করেছে এবং জেলেও থেকেছে। এরপর আমরা জাংদোর সম্পর্কে জানতে পারি। সে পুলিশ ইউনিভার্সিটির একাডেমিতে ছিল, কিন্তু জুনিয়রদের সাথে ঝামেলা করায় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর এখন সে মিয়ঙ্গিলের হয়ে কাজ করছে এবং সে যেহেতু পুলিশ ছিল তাই আইনের সব ধরনের কাজ সে জানে। আর মিয়ঙ্গিলের কোনো আইনি সহায়তা বা ঝামেলা হলে সে এই ধরনের সব কাজ সামলে নেয়। তখন ডুইয়ং সেই কিমজুনকে মারার দায়িত্ব নেয়। তখন মিস্টার চই বলে মিয়ঙ্গিলের সাথে ইনবম নামের একটি দানবের মতো লোক আছে, তাই মিয়ঙ্গিলকে মারার সময় ডুইয়ং আর ইয়াংজুন তোমরা দুজনে একসাথে যাবে। তবে ইয়াংজুন বলে আমি আপাতত তার পিছু করব, আর সুযোগ পেলে আমি তাকে শেষ করে দেব। তবে একটি সমস্যা হচ্ছে মিয়ঙ্গিল যেহেতু লাইব্রেরি সম্পর্কে জেনে গিয়েছে তাই সেই লাইব্রেরি থেকে সব টাকা সরিয়ে ফেলতে হবে। তখন ইয়াংজুন মিস্টার চইকে ঘানু, উজিন আর হানজুকে দিয়ে সেই কাজটি করাতে বলে, কারণ আমাদের কাছে এখন সময় কম আছে। তখন মিস্টার চই একটু দ্বিধাবোধ করছিল। তবে ডুইয়ং বলে আমি তাদেরকে সাহায্য করতে গিয়ে দেখেছিলাম তারা 3জন অলরেডি সেখানে প্রায় 30 জনকে মেরে তাদের হাল খারাপ করে দিয়েছিল, তাই এদের 3 জনকে একদমই হালকাভাবে নেবেন না। তখন এই কথাগুলো শুনে মিস্টার চই তাদেরকে পাঠাতে রাজি হয়। অন্যদিকে আমরা তাদের 3 জনকে আর ঘানুর মাকে দেখি তারা একসাথে বসে খাবার খাচ্ছে। তখন এই লাইব্রেরি থেকে টাকাগুলো সরানোর জন্য মিস্টার চই হানজুকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়। এরপর তারা গভীর রাতে উঠে লাইব্রেরি থেকে টাকাগুলো আনার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায় এবং কিছু বাক্স নিয়ে লাইব্রেরির ভিতরে যায়। কিন্তু তখনই আমরা দেখি সেখানে আগে থেকেই জাংদো এসে অপেক্ষা করছিল, আর সে তাদের চুপি চুপি ফলো করছে। এদিকে টাকার পরিমাণ বেশি হওয়ার ফলে ঘানু আর উজিন স্টোর রুম থেকে একটা ট্রলি আনতে যায়, আর হানজো সব টাকাগুলো নামিয়ে বাক্সে ভরছিল। কিন্তু তখন সে সিসিটিভিতে দেখতে পায় স্টোর রুমের দিকে বিশালদেহী শরীরের কেউ এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ইনবম। তখন সে ঘানু আর উজিনকে সাবধান করার জন্য দৌড়ে স্টোর রুমের দিকে যাচ্ছিল। তবে সে বের হতেই তাকে পিছন দিক থেকে জাংদো এসে মাথায় আঘাত করে এবং হানজুর শক দেওয়া মেশিন দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে ইনবম স্টোর রুমের ভিতরে যায়। তখন ঘানু উজিনকে বলে এই লোকটাই সেই দিন আমাকে মেরেছিল। তখন তারা দুজনে ফাইট করার জন্য রেডি হয়ে যায় এবং 2 জন মিলে ইনবমের সাথে লড়াই করতে থাকে। তবে তাও সেই বিশালদেহী ইনবম এদের 2 জনকে মেরে অবস্থা খারাপ করে দিচ্ছিল। আর যেহেতু এই সিরিজে একদমই ন্যাচারাল ফাইট দেখানো হয়েছে, তো নাও তোমরা এই ফাইট সিনগুলো একটু এনজয় করো। इसके साथ और स्पीड बढ़ाना। কিছুক্ষণ এভাবে ফাইট চলার পর ইনবম উজিনের দিকে একটি কোদালের মতো জিনিস চেপে ধরে। তখন ঘানু তাড়াতাড়ি গিয়ে সজোরে ইনবমের কানে একটা পাঞ্চ মেরে দেয়। এর ফলে ইনবমের কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে যায়। মানে একবার ভাবো ঘানুর পাঞ্চ পাওয়ার কতটা খতরনাক। এরপর ঘানু ইনবমকে আর সুযোগ দেয় না, সে তাকে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছিল। আর এভাবে পাঞ্চ মারার ফলে ইনবম নিস্তেজ হয়ে যায়। তখন এই দেখে উজিন তাড়াতাড়ি গিয়ে ঘানুকে থামিয়ে দেয়, কারণ যদি সে না থামতো তাহলে ঘানু ইনবমকে মেরেই ফেলতো। অন্যদিকে হানজুর হুঁশ ফিরে আসলে সে জাংদোর সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু তার হাত আটকানো ছিল, সে জাংদোর সাথে পেরে উঠছিল না। তখন এইভাবে কিছুক্ষণ চলার পর হানজু একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। তখন হানজু তার হাত খুলে নেয় আর জাংদোকে সেই হাতকড়ি দিয়ে একটি পাইপের সাথে আটকে দেয়। এরপর হানজু স্টোর রুমে ঘানু আর উজিনের কাছে যায়। তখন তারা দুজনে ইনবমের হাত পা বাঁধছিল। এরপর সেখান থেকে ট্রলি নিয়ে তাড়াতাড়ি লাইব্রেরির দিকে যায়। তবে আসার সময় তারা দেখতে পায় জাংদোকে যে পাইপটির সাথে হানজু আটকে রেখেছিল সেই পাইপ ভেঙে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন তারা আর দেরি না করে লাইব্রেরিতে গিয়ে সব টাকাগুলো বাক্সে ভরে এবং সেই বাক্সগুলো ট্রলিতে করে গাড়ি ডিকিতে তোলে। এভাবে করতে করতে তারা সব টাকাগুলো গাড়িতে তুলে ফেলে। অন্যদিকে জাংদো পালিয়ে গিয়ে সে পুরো একটা গ্যাংকে কল করে সেখানে আসতে বলে। এদিকে তারা সব টাকাগুলো নিয়ে গাড়ি করে বেরোতেই যাবে, তবে ঠিক তখনই তাদের সামনে পুরো গ্যাং এসে হাজির হয়। তখন হানজু ঘানুকে ফোন করে এবং ঘানুকে তার গাড়ি ফলো করতে বলে। তখন সেখানের পাশের একটি সরু জায়গা দিয়ে তারা গাড়ি কাটিয়ে বেরিয়ে যায় এবং তাদের পেছনে এরাও সবাই গাড়ি নিয়ে পিছু করতে থাকে। তবে এখানে সমস্যা হচ্ছে প্রায় সব টাকাগুলো ছিল ঘানুর গাড়িতে এবং টাকার ওজনের ফলে গাড়ি দ্রুত চালানো যাচ্ছে না। তখন হানজুর কথা মতো ঘানু গাড়ি নিয়ে সামনে চলে যায় এবং পেছনে থেকে হানজু বাকি গাড়িগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করছিল। তখন
সুযোগ বুঝে হানজু জাংদোর গাড়িকে চেপে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, কিন্তু তখনও পেছনে আরও একটি গাড়ি ছিল, তাই হানজু ফুল স্পিডে গিয়ে সেই গাড়িটির পেছনে ধাক্কা মারে। এরপর হানজু আবারও ফুল স্পিডে এসে তাদের গাড়িটিকে ঠেলে পুরো উল্টো করে দেয়, কিন্তু এটা করার কারণে তাদের গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। অন্যদিকে এই দেখে ঘানুও থেমে যায়। তখন এরা দুজন গাড়ি থেকে সব টাকা নিয়ে ঘানুর দিকে দৌড়াতে থাকে। ঘানু তখন তাদের দুজনকে আসতে দেখে তার গাড়ি থেকে কয়েকটি টাকার বাক্স নিচে নামিয়ে দেয় তাদের বসার জায়গা করার জন্য, কিন্তু এদিকে আরও একটি গাড়ি চলে আসে আর তারা এদের পেছনে তাড়া করতে থাকে। তবে টাকার ওজনের কারণে তারাও ঠিকমতো দৌড়াতে পারছিল না, আর সেই গুন্ডারাও তাদের দিকে ধেয়ে আসছে। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 5-এর শুরুতেই তারা যেহেতু অত ওজন নিয়ে দৌড়াতে পারছিল না, তাই শেষমেশ তারা সব ব্যাগগুলো ফেলে দিয়ে ছুটতে থাকে। এদিকে ঘানু গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। এরা দুজনে কোনো রকমে তাড়াতাড়ি গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, আর গাড়িতে ওঠার পরেই ঘানু গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ফলে সেই গুন্ডারা এদেরকে আর ধরতে পারে না। অন্যদিকে ইয়াংজন মিস্টার চইকে বলছিল, মিয়ঙ্গেলের উপরে নজর রেখে আমি বুঝতে পারলাম তার সাথে বড় বড় লোকের হাত আছে, এমনকি পুলিশের সাথেও তার হাত আছে। তখন মিস্টার চই বলে, মিয়ঙ্গেল যখন আমার কাছে প্রথম কাজ করতে এসেছিল তখন সে বলছিল সে তার জীবন ভালোভাবে শুরু করতে চায়, তবে আমি জানতাম সে এর আগে অনেক খারাপ কাজ করে জেলে থেকেছে। তবে আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমার উপরে অ্যাটাক হওয়ার পর মিস্টার ওকে নিয়ে আমি লুকিয়েছিলাম। তবে পরে আমি জানতে পেরেছিলাম সে আমার থেকে চুরি করা টাকা নিয়ে নতুন একটা কোম্পানি খুলেছে, আর সেই সময় তাকে খতম করে দেওয়া উচিত ছিল। তবে আমার ভেতরে অত সাহস ছিল না। আমার বেশ আফসোস হচ্ছে যে আমিও তোমাকে তাকে মারতে আটকেছিলাম, কারণ আমি ভেবেছিলাম তোমাকেও বাকিদের মতো আমি হয়তো হারিয়ে ফেলবো। তবে তখনই ইয়াংজুনের কাছে হানজুর কল আসে এবং তারা জানতে পারে মিয়ঙ্গেলের লোকেরা তাদের উপরে হামলা করেছিল আর তারা ইনবমকে আহত করে সেখানে আটকে রেখেছে। তখন মিস্টার চই বলে, যখন বেআইনি কাজে আহত হয়ে কেউ হসপিটালে যায় তখন ডাক্তাররা এই বিষয়টি পুলিশকে জানায়। এই আইনি বিষয়টি এড়াতে আমি হসপিটালের সাথে গোপনে কন্ট্যাক্ট করে রাখতাম, যাতে আহতদের কোনো আইনি ঝামেলা ছাড়াই চিকিৎসা করা যায়। মিয়ঙ্গেল আমার থেকে এসব কিছু শিখেছিল, তাই তারও অবশ্যই এরকম কোন হসপিটালের সাথে কন্ট্যাক্ট থাকবে। তাই ইনবমের পেছনে ডুইয়ংকে পাঠিয়ে দাও। তাই কথা মতো ইনবম যখন সেই স্টোর রুম থেকে নিজেকে ছাড়িয়ে হসপিটালের দিকে যাচ্ছিল তখন তার পেছনে ডুইয়ংও যায় এবং সেই গোপন হসপিটালের ঠিকানা ডুইয়ং জেনে যায়। অন্যদিকে তারা তিনজন সব টাকাগুলো নিয়ে মিস্টার চইয়ের ঘরে পৌঁছায়। তখন হানজুকে দেখে মিস্টার চই চিন্তামুক্ত হয়। অন্যদিকে মিয়ঙ্গেল কিন্তু বুঝতে পেরে গিয়েছিল ইনবমকে ছেড়ে দেওয়ার কারণ কি। সে বলে ইনবমকে পিছু করে তারা অবশ্যই এই হসপিটালের ঠিকানা জেনে গিয়েছে, তাই সে হসপিটালে তাদের লোকজনদের জন্য পাহারা বাড়িয়ে দিতে বলে। এরপর পরদিন সকালে আমরা দেখতে পাই মিস্টার চই ঘানুকে বলছে, আমার উপরে তোমার আর কোনো ঋণ নেই, মানে তোমাকে আমি যে 10 কোটি টাকা দিয়েছিলাম সেটা তুমি শোধ করে দিয়েছো, কারণ কালকে তুমি লাইব্রেরি থেকে অনেক টাকা সেফলি নিয়ে এসেছো। এটা শুনে ঘানু অনেক খুশি হয়। তখন মিস্টার চই বলে, এখন তুমি আর তোমার মা একটা ভালো জায়গায় গিয়ে একটা ক্যাফে খুলে নাও, আর যা কিছু লাগবে আমি তোমাকে দেব। কিন্তু ঘানু বলে, আমরা যতদিন না মিয়ঙ্গেলকে শেষ করতে পারছি ততদিন আমি আপনাকে সাহায্য করব। এই কথা শুনে মিস্টার চই অনেক খুশি হয়। এর পরের দিন আমরা তাদের সবাইকে ইয়াংজুনের রেস্টুরেন্টে দেখি। তখন ইয়াংজুন বলে, মিয়ঙ্গেলের সঙ্গে সেই জাংদোকে আমাদেরকে ধরতে হবে, কারণ সে মিয়ঙ্গেলের সব বেআইনি কাজ কারবার সামলায়, আর তার থেকে কথা বের করে সব বেআইনি কাজের প্রমাণ এক জায়গায় জড়ো করতে হবে। এতে মিয়ঙ্গেল আর ইসমাইল ক্যাপিটাল দুটোই শেষ হয়ে যাবে। তখন তাদের কথার মধ্যে সেখানে ডুইয়ং চলে আসে। তখন সে এদের তিনজনকে অনেক শাবাশি দেয়। সে বলে, ওই দিন মিস্টার চইয়ের কল পাওয়ার পর আমি তাড়াতাড়ি তোমাদেরকে বাঁচাতে গিয়েছিলাম, তবে আমি তো দেখি তোমরা সেখানে সবাইকে মেরে 12টা বাজিয়ে দিয়েছো। যাই হোক, আমি আগামীকাল সেই কিমজুনকে শেষ করে দেব এবং ইয়াংজুং জাংদোকে কিডন্যাপ করে নেবে। তখন তাদের এই কাজে এরা তিনজনও সাহায্য করার কথা বলে। তবে ডুইয়ং এদেরকে তাদের সাথে আসতে বারণ করে দেয়, কারণ যদি তাদের একবার ক্রিমিনাল রেকর্ড হয়ে যায় তবে তাদের বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তখন তাদের তিনজনের অনেক রিকোয়েস্ট করার পর তাদেরকে এদের সাথে নিয়ে যেতে রাজি হয়। এরপর ইয়াংজুন বলে, আগামীকাল একসাথে আমাদেরকে হামলা করতে হবে, কারণ আলাদা আলাদাভাবে হামলা করলে তারা সাবধান হয়ে যাবে। তখন ইয়াংজুন বলে, জাংদোকে কিডন্যাপ করার জন্য উজিনার ঘানু আমার সাথে যাবে। তখন ডুইয়ং বলে, আমার আর হানজুর হেয়ার স্টাইল একদম সেম, তাই সে আমার সাথে যাবে। যদি আমার ওখানে সাহায্যের প্রয়োজন হয় তখন সে আমাকে সাহায্য করবে। এরপর শেষমেশ আমরা রাতের দৃশ্য দেখি। ডুইয়ং কিমজুনের অপেক্ষায় তার বিল্ডিংয়ের পার্কিংয়ের জায়গায় লুকিয়েছিল, তবে মিয়ঙ্গেল সবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, অন্যদিকে বাইরে নজর রাখা হানজু কিমজুনের গাড়ি আসতে দেখে, তাই সে ডুইয়ংকে রেডি থাকতে বলে। তবে হানজু হঠাৎ দেখতে পায় কিমজুনের সিকিউরিটির জন্য আরও একটি গাড়ি তার সাথে ভেতরে যাচ্ছে। এটা দেখার পর হানজু তাড়াতাড়ি ডুইয়ংয়ের সাহায্যের জন্য ভেতরে আসতে থাকে। অন্যদিকে কিমজুন তার গাড়ি দিয়ে যখনই বাইরে আসে তখন ডুইয়ং বাইকে এসে তার গলায় ছুরি চালিয়ে দেয়। এতে করে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সেই সময় পিছন থেকে অন্য একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে, ফলে সে ছিটকে পড়ে যায়। এরপর গাড়িতে থাকা লোকগুলো তাকে ধরে মারধর করছিল, কিন্তু তখনই সেখানে হানজু চলে আসে এবং সে বাইকে করে গুন্ডাদেরকে মেরে ডুইয়ংয়ের থেকে দূরে সরায়। আর এই সুযোগে ডুইয়ং উঠে বাকি একজনকে সামলে নেয়। এরপর সেখানের কাজ সেরে তারা দুজনে চলে আসে। অন্যদিকে এরা তিনজন হসপিটালের সামনে গিয়ে হাজির হয় জাংদোকে কিডন্যাপ করার জন্য।
এরপর এরা তিনজন হসপিটালের ভিতরে যায়। হসপিটালের ভিতরে লিফটের মধ্যে তারা দেখতে পায় সেই জাংদো লিফটে করে উপরে যাচ্ছে। তখন এই সুযোগ পেয়ে তারা তিনজনও সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপর উঠতে থাকে আর তারা জাংদোর সেই ফ্লোরে পৌঁছায় যেখানে তাদের লোকজনকে গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে। তবে সেই ফ্লোরের গলিতে যাওয়ার আগেই পিছন থেকে ইয়াংজুন তাকে ধরে ফেলে এবং এরা তিনজন মিলে তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতে থাকে। আর যখন তারা সিঁড়ি দিয়ে জাংদোকে নিয়ে চলে আসছিল তখন সেখানে একটা গুন্ডা চলে আসে। তবে উজিন এক ঘুষিতে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে তখনই জাংদো পালানোর চেষ্টা করছিল, তবে ইয়াংজুন তাকে এক লাথি মেরে অজ্ঞান করে দেয়। ফলে তারা তিনজন জাংদোকে কিডন্যাপ করতে সক্ষম হয়। এরপর তারা সবাই একটা পুরনো ফ্যাক্টরিতে যায়। এখানে হানজু আর ডুইয়ং আগে থেকে উপস্থিত ছিল। এরপর তারা মিস্টার চইকে সব ঘটনা বলে। তিনি বলেন, আমি ওখানে আসছি, ততক্ষণে সেই জাংদোকে মুখ খুলতে বাধ্য করো, আর তোমরা যাই করবে ওদের তিনজনকেও সেগুলো দেখতে বলবে। এরপর ইয়াংজুন আর ডুইয়ং একটি চেয়ারে জাংদোকে বেঁধে ফেলে। তখন তারা এদের তিনজনকে লবণগোলা জল বানিয়ে আনতে বলে। কথা মতো তারা তিনজন সেই লবণগোলা জল বানিয়ে নিয়ে আসে। এরপর ইয়াংজুন জাংদোকে বলে, যখন তুমি বলার জন্য রাজি হবে তখন তোমার মাথা নাড়াবে। এরপর দেখা যায় ডুইয়ং একটি কাঠ পালিশ করা মেশিন চালিয়ে তার পায়ে চেপে ধরেছে, আর ইয়াংজুন সেই ক্ষত স্থানে সেই লবণগোলা জল লাগাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় তখন জাংদো ছটফট করতে থাকে। তবে একসময় হানজু আর এসব দেখতে পারে না, তাই সে দৌড়ে বাইরে চলে আসে। সেই সময় সেখানে মিস্টার চইও চলে আসে। তখন মিস্টার চই মিস্টার ওকে তার খেয়াল রাখতে বলে। তখন মিস্টার চই ঘানুকে বলে, আমাদের হাতে সময় অনেক কম, তাই তাড়াতাড়ি জাংদোর মুখ খুলে মিয়ঙ্গেলের ব্যাপারে সবকিছু বের করতে হবে। এরপর মিস্টার চই জাংদোকে বলে, আমি জানি তুমি মিয়ঙ্গেলের সব বেআইনি কারবার সম্পর্কে জানো। তখন জাংদো বলে, আমি তোমাদেরকে কিছুই বলবো না। তখনই মিস্টার চই তাকে একটি চড় দিয়ে বলে, যদি এই অবস্থায় আমি একটি ছবি মিয়ঙ্গেলকে পাঠিয়ে দিই তাহলে সে ভাববে তুমি তার সম্পর্কে সবকিছু বলে দিয়েছো এবং সে তোমাকে রাস্তার কুকুরের মতো তাড়া করে মারবে। তাই তুমি যদি বাঁচতে চাও তাহলে যা যেন আমাকে বলে দাও, এবং এর বদলে আমি তোমাকে না মেরে বরং তোমাকে অনেক টাকা দিয়ে এইসব থেকে পালাতে সাহায্য করব, যেখানে তুমি আরামে পুরো জীবন কাটাতে পারবে। তখন জাংদো মিস্টার চইয়ের উপরে বিশ্বাস করে এবং আস্তে আস্তে সব বলতে শুরু করে। তখন তার সব কথা ডুইয়ং মোবাইলে রেকর্ড করছিল। জাংদো বলে, আমি মিয়ঙ্গেলের হয়ে 5 বছর ধরে কাজ করছি, আমি তার হয়ে যত আইনি ঝামেলা থাকে সেগুলোকে মিটিয়ে দিই, আর মিয়ঙ্গেল বড় বড় লোকদের ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেল করে। এভাবে আমরা আইল গ্রুপের ছেলে মিন বমের ভিডিও বানাই আর আমাদের সাথে ডিল করতে বাধ্য করেছি। আর এইসব ভিডিও আর বেআইনি ডেটা তার একটি ড্রাইভে থাকে, আর সেই ড্রাইভটি তার রুমের একটি লকারের মধ্যে রাখা আছে, যেটা শুধু তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে। আর প্রয়োজন পড়লে সে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে সেই ড্রাইভগুলো জ্বালিয়ে নষ্ট করে দিতে পারে। সেই ড্রাইভ ওর জন্য একটি মুখ্য হাতিয়ার, যা দিয়ে মিয়ঙ্গেল তার এইসব গড়ে তুলেছে। আর তার হয়ে একটি গ্যাং কাজ করে, সেই গ্যাং মিয়ঙ্গেলের হয়ে লোকদের খুন করে এবং সব লাশের ঠিকানা লাগিয়ে দেয়। তবে মিস্টার চই তাকে আরেকটি প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে মিয়ঙ্গেল তার সব সোনা কোথায় লুকিয়ে রেখেছে। তখন জাংদো বলে, সেটা শুধু ইনবম জানে। মিয়ঙ্গেল যদি কাউকে সম্পূর্ণ বিশ্বাস করে তা হচ্ছে ইনবম। ইনবম তার জন্য মরতেও পারে। তারা দুজনকে সম্পূর্ণ বিশ্বাস করে, আর তাদের জেলে আলাপ হয়েছিল এবং জেলের মধ্যে তারা একজন আরেকজনের প্রাণ অনেকবার বাঁচিয়েছিল। তাই মিয়ঙ্গেল তাকে নিজের ভাই মনে করে। আর এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।